এবার উপস্থাপক ছেলেটা বলল, এবার আপনাদের মাঝে বিদায় বক্তব্য দিবেন আমাদের ম্যানেজার বা আবির। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তখন ধীর পায়ে আমি মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি যাওয়ার সময় সবাই আমাকে করতালি দিয়ে স্বাগতম জানালো। তারপর আমি বললাম, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বিদায়টা চিরবিদায় নয়, আমি মাঝে মধ্যে আসবো। আপনারা আমাকে যেমনটা সাহায্য করেছেন, আশা করি নাইমকেও সেভাবে সাহায্য করবেন। আপনারা তাকে আমার মতোই ভাববেন। আমি যেমনটা আপনাদের সাথে থেকে কাজ করেছি, আপনারা তার সাথে সেভাবে কাজ করবেন। সে আপনাদের আমার মতোই সাপোর্ট করবে। আমাদের কাছে পড়ালেখার মূল্যটা খুব বেশি নয়। আমার মূল্য দেই তার আচার আচরণ, তার ব্যবহার বিধি। সে যদিও খুব বেশি অভিজ্ঞ না, তবুও তাকে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমরা চাইলেই ভালো অভিজ্ঞ একজন নিতে পারি, তবে সে ভালো হবে নাকি খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই। নাইমের সাথে পূর্ব পরিচিতির জন্য তাকে এই পদটা দিয়েছি, যে কিনা আপনাদের জন্য হয়ে কাজ করতে পারবে। আমি আমার বক্তব্য আর বড় করতে চাই না। আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। বিদায়। তখন দেখলাম সকলে চুপ হয়ে আছে। প্রথম যখন নাইমকে দেখেছিল হয়তো অনেকের মানতে পারেনি, আর এখন আমার কথা শুনে সকলে চুপ করে আছে। এরপর শুরু হয় নৃত্য অনুষ্ঠান। দিন শেষে আমি আমার বাড়িতে এসে পড়েছি। বাবা বলছেন কালকে আমাকে ওনার অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং কালকে কয়েকজন নতুন করে চাকরি নেবেন আর তাদের দায়িত্ব আমাকে দিয়েছেন। পরের দিন রাত্রে খেতে বসে বাবা আমাকে বললেন, কালকে আমাদের অফিসে নতুন লোক নেওয়া হবে, আমি চাচ্ছি তুমি ইন্টারভিউ নাও আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমি বললাম, ওকে বাবা, আমি নিব। তুমি আমার জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দাও, বাকিটুকু আমি বুঝে নিব। বাবা বলল, আচ্ছা তুমি যা বলবে তাই। তারপর আমি বললাম, তবে হ্যাঁ বাবা, কালকে তুমি আমাকে পরিচয় করিয়ে দিবে না? যা কিছু করার আমি করে নিব। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর বাবা অফিসের কেরানিকে বলল একটা ফাইল তৈরি করতে। তিনি পরিচয় দেননি। পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন। এদিকে আমি একটা রিক্সা নিয়ে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পর পিয়ন বললেন, আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন? আমি বললাম হুম। পিয়ন বলল, ওয়েটিং রুমে বসে থাকেন, আরো 30 মিনিট পর শুরু হবে। আমি বললাম আচ্ছা। আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ওখানে গিয়ে দেখি আমার মতো আরো 30-40 জন বসে আছে, যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে, যার মধ্যে 5 জন কম্পিউটার সাইটে, অন্য 10 জন সাধারণ কর্মকর্তা। আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে। একত্রে কথা বলছে একে অপরের সাথে, কেউ বা ভালো দিক, আবার কেউ বা মন্দ দিক। আমি আমার মতো করে মোট 15 জনকে সিলেক্ট করলাম, যা আপনাদের পরে বলবো। 30 মিনিট পর পিয়ন বলল, আপনারা 3 জন ভিতরে যান। এরপরে 3 জন করে ভিতরে যেতে থাকলো, আর বেরোনোর সময় পিয়ন বললেন বাইরে অপেক্ষা করতে, যারটা ভালো হবে তাদের রাখবে। সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট 3 জন প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি 2 জন ইন্টারভিউ নিতেছে। আমাদের সিটে গিয়ে বসতে বললে আমি সিটে গিয়ে বসে পড়ি। তারা 2 জন আমাদের অনেক প্রশ্ন ধরলো। আমি আর আরেকজন পারলাম, কিন্তু 3য় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না। সব প্রশ্ন শেষে প্রথম জন বলল, আপনারা এখানে চাকরি করতে চান, যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন, কিন্তু দ্বিতীয় জন বলল, কিন্তু হচ্ছে আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন, এজন্য কিছু তো দিতে হবে। আমি বললাম, কত দিতে হবে? প্রশ্নকর্তা বলল, এই ধরেন 10 লাখ। তৃতীয় জন বলল, আমি দিতে পারবো, তাহলে কি আমার চাকরি হবে? প্রশ্নকর্তা বলল, হয়ে যাবে। দ্বিতীয় জন বলল, আমি কিভাবে দিব? বাবা মা গরিব, দিন এনে দিন খাই, এত টাকা কিভাবে দিব? আমার ছোট একটা বোনও আছে, আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না। কিন্তু সেই দ্বিতীয় জন ভালোভাবেই প্রশ্নের উত্তরগুলো সব দিয়েছিল। তারপর প্রশ্নকর্তা আবার বলল, তাহলে আপনি আসতে পারেন, টাকা দিলে চাকরি হবে, নতুবা হবে না। দ্বিতীয় লোকটি উঠে চলে যেতে লাগলো। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আর কে বলেছে আপনার চাকরি হবে না? যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে। আমার কথা শুনে তারা হাসতে লাগলো। আর প্রশ্নকর্তা বলল, তুমি আমাদের উপরে কথা বলো, তোমাকে এখনই বের করে দেওয়া হবে। আমি একটু ঢং ধরে বললাম, আমি আপনাদের সব কথা বলবো, তাহলে আর আপনাদের রাখবে না। ওরা আমার কথা শুনে হাসতে লাগলো। তারপর আবার বলল, টাকা দিলে চাকরি হবে, না হলে এখান থেকে চলে যা। আমি আর রাগ কন্ট্রোল না করতে পেরে তাদেরকে থাপ্পড় দিয়ে দিলাম। এর আগেই আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে। তারা সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে, তখন বাবা ভিতরে প্রবেশ করলো। বাবা বলল, কি হয়েছে এখানে? তারপর প্রশ্নকর্তা বলল, দেখুন স্যার, আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি তো দিতে চেয়েছিলাম, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না। আরো টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল আমাদের, আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে। ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখালেন। আমি এখানে আসার আগেই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, যাতে সবকিছু রেকর্ড হয়। তারপর বাবা বললেন, যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে। বাবার কথা শুনে ওরা 2 জন ঘাবড়ে গেল। এরপর 2 জনের চাকরি থেকে বের করে দেয় আমি। আর যে 15 জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেই। আর যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব ছিল। সেদিনের মতো কেটে যায় দিনটা। পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে, কেননা এখন আমি তাদের নতুন বস। দিনগুলো ভালো মতোই কাটতে থাকে। এভাবে আমার ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায়। বলে রাখা ভালো, আমি মোটামুটি 100 সদস্যর একটা গ্যাং তৈরি করে ফেলেছি। কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ, তাই আমি গ্যাংটা তৈরি করেছি। তবে এ ব্যাপারে কেউ জানে না, এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ আমাকে চিনে না। আর এই গ্যাংয়ের লিড সে দেয়, তার নাম আরিয়ান। আর আরিয়ানই আমাকে চিনে শুধু। খারাপ কোনো কাজে তারা নেই, সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে বা অনাথ, তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। তবে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছে।
হচ্ছিল। আমি অনন্যার কথা বলেছি। আমি বললাম, আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই, আপনি চাইলে আমার বাবা মাকে পাঠাবো আপনার বাড়িতে, যদি আপনি কিছু না মনে করেন। আঙ্কেল মনে মনে হেসে বলল, না তা কখনো সম্ভব নয়, কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি, এখন আমার কিছু করার নেই। আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে কেমন যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কেননা আমার সাথে সবসময় এমন হয়। ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছেন, যে কারণে সে আগের মতোই আছে, আর শুধু আমারই অজানা। এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছেন মার সাথে। ওদিকে আমার কোম্পানি থেকে ও অনন্যাদের কোম্পানি থেকে বের করে দেওয়া কর্মকর্তারা কিভাবে একত্রে হয়েছে তা আমার অজানা। আজকে অফিসে যাচ্ছি, কিছু লোক নেওয়া হবে এজন্য। আমি ফাইলগুলো দেখছিলাম, তখনই 3টা নাম দেখে আমার চোখ আটকে গেল, আর তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম, কেননা তারা 3জন হলো রাহাত, মেহেদি আর হাসিব, সেই পুরনো বন্ধুগুলো। আর যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে পিয়নকে দিয়ে ওই 3জনকে আমার রুমে পাঠিয়ে দিতে বললাম। যদিও ওদের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আমি এখনকার সিও তা বলিনি, শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি। তারা 3জন আমার রুমের সামনে এসে বলল, স্যার আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসতে পারেন। আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম, যে কারণে তারা কণ্ঠস্বর অনুধাবন করতে পারেনি এবং চেয়ারটা উল্টো দিকে ঘুরে থাকায় আমাকে দেখতে পারেনি। আমি বললাম, আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি, যেন আপনারা আমার পাশে সবসময় থাকতে পারেন। আমি কেনই বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন। তারা বলল, আমরা এখানে কাজের জন্য সব করতে পারবো। আমি বললাম, আচ্ছা আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছা অনেক আগে থেকেই। তারা আমার কথা শুনে অবাকের চোখে বলল, আপনি জানলেন কিভাবে? আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম, তারপর বলল, তুই এখানে? তুই না অন্য একটা কোম্পানিতে চাকরি করতি? কেমনে কি? আমি বললাম, না এটা আমার কোম্পানি, তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি? 3জন বলল, মামা তুই একেবারে পাক্কা খেলোয়াড়। তারপর আমি তাদের জন্য আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম, যেন আমার সাথে থাকতে পারে। এভাবে কাটতে থাকে দিনগুলো। এখন বাবা আমাকে বিয়ের কথা বলছেন। বাবা বলল, তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তার সাথে তোমাকে অনেক মানাবে, তুমি চাইলে তার ফটো দেখতে পারো। আমি বললাম, না বাবা দেখা লাগবে না, তোমাদের পছন্দই আমার পছন্দ, যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নিব। বাবা বলল, এই না হলে আমার ছেলে। বাবা মুস্কি হেসে স্থান ত্যাগ করলেন। সেই হাসিতে কিছু রহস্য আছে, যার কারণ আমি জানি না, তবে আপনারা অবশ্যই জানেন। আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি, কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো ভালোবাসতেন, কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজে হাতে ভাঙতে পারি না। নীরবে রয়ে যাবে সব কান্না। কেন আমার সাথে এমন হয় সব সময়? যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি মিথ্যা অপবাদে, যেখানে তার ভুল ছিল না, অথচ আমি তাকে ঘৃণা করেছি। আর এখন সে আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও। এরপর যখন অনন্যাকে পেলাম, তখন সে হবে অন্য কারো। ছোটবেলায় হারিয়েছি বাবা, জেঠা, দাদা নামক ভালোবাসাকে, যদিও আপন ছিল তবুও আপন থেকে পর। এটা ভাবতে ভাবতে কখন যে চোখের পানি এসে গিয়েছে ভাবতেও পারিনি। কিছু ভালো লাগছিল না, তাই গিয়ে শুয়ে পড়লাম। মনকে বুঝালাম যা হয় ভালোর জন্য হয়, তবে তার সাথে খাপ খায়ে চলাটাই শ্রেয়। আমি ঘুমের অতল সমুদ্রে ডুব দিলাম। প্রথম ভালোবাসা কিভাবে আমার জীবন থেকে চলে গেছে বহুদূর। ঘুরে আসা যাক 2 বছর আগে, যখন জান্নাতের লেখা চিঠিটা পড়েছিলাম তার পরের দিন আমার ফোনে একটা কল আসলো। তাকিয়ে দেখি আরাফাত ফোন দিয়েছে। কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, আরাফাত বল, কেমন আছিস? আরাফাত বলল, আমি ভালো আছি, কিন্তু এইদিকে খবরটা জানিস তুই? আমি বললাম, কেন, কি হয়েছে? আরাফাত বলল, জান্নাত আর নেই। ওর কথা শুনে আমি বসে পড়লাম। ঠিক যেই ভয়টাই পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ কেন আমাকে এমনটা দেয়? একটা মিথ্যার জন্য সবকিছু হারিয়েছি, এখন তাকেও। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। না, আমাকে শেষের বিদায়টা দিতে হবে। তাই দেরি না করে আমি, জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে। আমার সাথে বিশ্বস্ত লোক যে আমার গ্যাংকে লিড দেয়, সে আর অন্য 3জন। অপরদিকে আমার দিকে নজরে থাকা অন্য কেউ পিছু নিয়েছে তা জানি না। চিঠিতে কি ছিল এখন বলি। চিঠিতে ছিল, সুপ্রিয় আবির, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসতি, আর আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু দেখ একটা ঝড়ে সবকিছু শেষ। এখন তোকে বলি সেদিন আমার সাথে কি হয়েছিল। সেদিন তুই যখন বাসায় ছিলি না, তোর ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে, কিন্তু আমি রাজি হইনি প্রথমে। তখন তোর ভাই আমাকে বলে, তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে হবে, যার কারণে দায়ী থাকবে তুমি। তখন আমি শুধু তোর কথা ভেবে রাজি হয়ে যাই। আমার জীবনের থেকে আমি তোকে বেশি মূল্য দিয়েছি, কিন্তু আমি তোকে বলতে পারিনি শুধু তোকে বাঁচানোর জন্য, কেননা আমি তোকে ভালোবাসি। এরপর দেখ, তোর সাথে আরো কয়েকবার দেখা হলো, আমি কিছু বলতে পারিনি, কেননা তখন আমার প্রতি তোর শুধু ঘৃণা ছিল, আর তুই শুনতেও চাসনি। আর হ্যাঁ, এটা তো বলবি আমি কেন হাসি খুশি থাকার চেষ্টা করতাম, কেননা কেউ যেন না জানে আমার সাথে কি হয়েছে। তাই উপরটা ভালো বা হাসি মুখে থাকার চেষ্টা করেছি, কিন্তু ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এবার কাজের কথায় আসি। জানি না যখন তুই এটা পড়বি তখন আমি এই পৃথিবীতে থাকবো কিনা, কেননা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে। কিছুদিন আগে ডক্টরের দেওয়ার সময়টা শেষ হয়ে গেছে। এখন যতটুকু আছে তা শুধু বোনাস হিসেবে ধরতে পারো। আগে কত স্বপ্ন ছিল তোকে নিয়ে ঘর বাঁধবো, তা অপূর্ণ থেকে গেল। তোর কথা ছাড়া কাউকে ভাবতেও পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিবি। ইতি তোমার ঘৃণায় থাকা আমি।
এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম, ভেবেছিলাম 3 দিন পর তাকে গিয়ে একটা সারপ্রাইজ দিব, কিন্তু তা অপূর্ণ থেকে গেল। এজন্য যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এদিকে আমার গাড়িটা এসে থামলো জান্নাতদের বাড়ির পিছনে। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। মা, ভাই, ভাবি এসেছে। আমাকে দেখে কেউ কিছু বললো না, তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্ত ডেকে তারপর বলল, শুনো, জান্নাত আমাকে সবকিছু বলেছে যা অন্য কেউ জানে না, তুমি তাকে ক্ষমা করে দিও। মা আমার অনেক কষ্ট করেছে। আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম। যদিও ছেলেদের কাঁদতে নেই, তবুও নিজেকে কন্ট্রোল রাখাটা সত্যি খুব কষ্টকর। এরপর আমি জয় ছাড়া আর কারোর সাথে কথা বলিনি। শুধু মনে মনে ভাবছিলাম, যা হবে মাটি দেওয়ার পর এখন কিছু করব না। জান্নাতের জানাজা শেষ করে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। বাড়িতে এখন মানুষ আছে অনেক। আমি মামার ঘরে আসলাম। সেখানে গিয়ে দেখি কয়েকজন আছে। কিছুক্ষণ পরে ওরা চলে গেল। আমি ভাবলাম যা কিছু করার এখানেই সমাধানটা করার উপযুক্ত সময়। আমি আরাফাতকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম। সকলে চলে আসলো। আমি বললাম, ভাইয়া, আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেদিনই সবকিছু বলতে পারতাম, কিন্তু ভাবির কি হবে তা ভেবে আমি বলিনি। কিন্তু জান্নাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি দায়ী। কি দোষ ছিল আমার? আমি তো তোমার কিছু করিনি। কেন করলে আমার সাথে এমন? সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল। সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। ভাইয়া বলল, আমি সম্পত্তির নেশায় পাগল ছিলাম, তখন চাইলেও বের হতে পারিনি। কিন্তু দেখ, তোকে অনেকটা খুঁজেছি, কিন্তু ফলাফল স্বরূপ শূন্য। আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো, তারপর তুই যা শাস্তি দিবি তাই আমি মেনে নেব। তবে শোন, আমার মাথায় কি ভূত চেপেছিল সেই দিন। তোরা কেউ বাসায় ছিলি না, যে কারণে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায় তোকে বের করার। তুই আমার আপন কেউ না। আমি তখন চাইনি আমার এই সম্পত্তি অন্য কেউ ভোগ করুক, তাই জান্নাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছি। এরপর তুই সব জানিস। পরে আমি বুঝেছি টাকা জীবনে সবকিছু না। একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছু না। যদিও বাসায় বলিনি, কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি। এখন তুই আমাকে যেই শাস্তি দিবি আমি তাই মাথা পেতে নিব। এমন সময় গুলির শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান এবং তার সাথে থাকা 3জন শব্দের দিকে 5-6টা বুলেট ছুড়লো। এবার বুঝিয়ে বলি, যখন ভাইয়া কথা বলা শেষ করলো তখন দেখলো অপরিচিত 3জন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুড়েছে। তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ডান হাতের বাহুতে গুলিটা লাগে। ভাইয়া কিছুটা শব্দ করে উঠলেন। ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থলে এবং তার সাথে থাকা 3জন ওদিকে গুলি ছুড়েছে। ওই 2জন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আরেকজন মারা যায়নি এখনো, তাই তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলে। দেরি না করে ভাইয়া এবং 3জন ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সেও মারা গেল। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, কেননা সে আমাকে মারতে চাই। এদের 3জনের সবাই আমার অচেনা। তবে কে এরা? নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? আমি পড়ে গেলাম ভাবনার জগতে। অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের, নাকি অন্য কেউ। আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল। সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাবলাম, ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিল, তাই ভাইয়া এমন কিছু করতেই পারে না। ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে আমি ক্ষমা করে দিব। এটাই ভালো হবে, ভুল মানুষেরই হয়। আর ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন। ডাক্তার এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে, তাকে দেখে আসেন। একে একে সবাই গেল, সবার শেষে আমি গেলাম। এখন রুমে আর কেউ নেই, আমি আর ভাইয়া। ভাইয়া বলল, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পেরেছি, না হলে শাস্তি দে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তারপর কেঁদে দিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এদিকটা ঠিক করে আমি চলে আসলাম। ভাইয়া সহ সবাই বাড়ি চলে গেল। এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয়। এদিকে বাবা আমাকে বিয়ের কথা বলেছিলেন, আমি সে মেয়েকে দেখিনি। আজকে আমার বিয়ে, পুরো বাড়ির লোকজনের সমারোহ। আম্মু, ভাই, ভাবি, মামা, মামি আর আরাফাত আসছে। আমরা বরপক্ষ থেকে অনন্যার বাড়ির উদ্দেশ্যে না গিয়ে একটা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। কেননা অনন্যার সাথে যে আমার বিয়ে হবে তা আমি এখনো জানি না, তবে বন্ধুগুলো সব জানে। তাই তারা সারপ্রাইজের জন্য অনুষ্ঠান করেছে কমিউনিটি সেন্টারে। আমি যেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে। কিন্তু এটা দেখে একটু অবাক হয়নি, কেননা বাবার ব্যবসায়িক বন্ধু উনি। তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠলো। আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হলো। এর মাঝে 3জন সহ আরো কয়েকজন হাতে গান নিয়ে ভিতর প্রবেশ করলো। আমি মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম। ওরা প্রবেশ করার পর আমার লোকেরা গুলি ছুড়বে, তখন আরিয়ান না করে 3জনের একজন বলল, যাদের কাছে গান আছে তারা ফেলে দাও, না হলে একজনও বাঁচতে পারবে না। আমার লোকজন সব গান ফেলে দিল। এই 3জন আর কেউ নয়, যাদের আমি বের করে দিয়েছিলাম। তারা আমাদের অফিস থেকে 2জন আর অনন্যার বাবার ম্যানেজার। তাদের মধ্যে একজন বলল, এই দিনটার জন্যই অপেক্ষা করেছি, আজকে তোকে শেষ করব। আমাদের অনেক বড় ক্ষতি করেছিস তুই। এদিকে আমার শেরওয়ানির পকেট থেকে রিভলভারটা বাহির করে আমি শুট করলাম। সাথে সাথে যে কয়জন ছিল 3জনের আশেপাশে তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। তারা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, আমি আগে থেকেই জানতাম আমার সাথে এমন কিছু হবে, তাই আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম। তখন তাদের দেহটাও মাটিয়ে লুটিয়ে পড়লো। আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না। তারা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম। এদিকে বিয়ের কাজ শুরু হলো। কাজী বিয়ে পড়ালেন, কিন্তু আমি আমার জীবন সঙ্গীকে এখনো দেখতে পেলাম না। গাড়িতে দেখার ইচ্ছা ছিল না, তাছাড়া ভিতরে লাইট অফ ছিল। গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে। বউকে নিয়ে গেল আমার রুমে, আর আমি ছাদে বন্ধুদের সাথে। রাহাত বলল, আর কতক্ষণ থাকবি? তোর জন্য তো একজন অপেক্ষা করছে।
জয় বলল, ভিতরে গিয়ে আবার যেন চমকে না যাস, বেঁচে থাকলে কালকে দেখা হবে। ছাদ থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা। লাইটটা অন ছিল, আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম। খাটে গিয়ে যখনই আমি তার দিকে তাকালাম তখন আমি চমকে গিয়ে 2 হাত পিছিয়ে গেলাম। অনন্যা তুমি? অনন্যা বলল, কেন, অন্যজনকে আশা করেছিলে নাকি? আমি বললাম, না মানে অন্য কারোর সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল না? অনন্যা বলল, কিন্তু ওটা তুমি, আর আমার বাবার বন্ধু তোমার বাবা। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি অঙ্ক মিলাতে লাগলাম, সবার অঙ্ক মিলে আমার অঙ্কটাই মিলছে না। অনন্যা বলল, হি অঙ্ক পরে মিলিয়ে নিও, এখন নামাজটা পড়ে নাও। আমি আর অনন্যা নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে অনন্যা গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে। আমাকে গোসল করতে বলল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। বাবা বলল, সারপ্রাইজটা কেমন হলো? আমি বললাম, খুব ভালো, তবে আরেকটু হলে আমি গেছিলাম। আমার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল সবাই। শুরু হলো আমার দুষ্টু মিষ্টি সুখের সংসার, আর সমাপ্তি ঘটলো আরেকটা গল্পের।